যাতে নির্বাচন বাতিল হয়ে যায়। ইনফ্যাক্ট টার্মোয়াল একটা সিচুয়েশনের মধ্যে আমরা নির্বাচন করতে যাচ্ছি। নির্বাচনটা কত ভালো হবে কত মন্দ হবে সেটা আমি পরের ধাপে আলাপ করব। এই দেখেন এনসিপি এই যে বার্গেনিংটা করতেছে 10টা সিটের জন্য, যার সাথে বার্গেনিং করছে তারাই বা সিট পায় কয়টা? কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের কনফিডেন্সটা কোথায়? এই যে 10টা সিট চাচ্ছে এবং তাদের একটা কনফিডেন্স আছে যে তারা ভোট পাবে, কনফিডেন্সটা কোথায়? একটা মানুষের তো একটা দলের তো একটা কনফিডেন্স থাকে। আমরা দেখছি দুইটা জোট হয়েছে, বিএনপির নেতৃত্বে একটা জোট, এনসিপির নেতৃত্বে একটা জোট। এখন এনসিপির জোটে যারা আছে আমরা সবাই জানি কারা আছে, সেখানে বিভিন্ন ইসলামী দলও আছে। আবার বিএনপির যে জোট আছে, বিএনপির জোটে আপনি যদি মেনলি আসেন, আপনি বিএনপি ছাড়া অন্য যে যারা জোটের যে দলগুলো আছে তারা আমার বানায় বলার কিছু নাই, তাদের কিছুই নেই। আপনি সভাপতি পাইলে সেক্রেটারি পাওয়া যাবে না, সেক্রেটারি পাইলে সভাপতি পাওয়া যায় না, এবং সব দল এক একটা দলের 200 লোক একত্র করাটাও খুব ডিফিকাল্ট। পাশাপাশি কিন্তু তারা আবার যেমন এই হাটাদারি মাদ্রাসা বা কিছু মাদ্রাসার বড় বড় মাদ্রাসার যারা ইয়েরা আছেন তাদের সাথে আবার বিএনপি একটা আলোচনা চলছে। তার মানে ইসলামী গন্ধ সবাই রাখতেছে, ইসলামী সাইডটা কেউ বাদ দিচ্ছে না, সবাই রাখতেছে। এখন এনসিপির যে জোট, এনসিপির নেতৃত্বে যে জোটটা, সেখানে শক্তিটা কোথায়? আপনি যদি 15 বছরের আন্দোলন দেখেন, 15 বছরে কিন্তু আপনার 4 কোটি ভোটার তৈরি হয়েছে, তরুণ ভোটার যাদের কথা আমরা বলছি, যারা ভোট দিতে পারেনি, তারা কিন্তু ওই 15 বছর শুধু আওয়ামী লীগকেই ক্ষমতায় দেখছিল, এবং তাদের নির্মম আচরণ, তাদের ফেসিজম, তাদের পেশি শক্তি ব্যবহার করা, তাদের তৈরি আয়নাঘর, তাদের তৈরি ক্রস ফায়ার, তারপরে শাপলা চত্বর, এই সব তারা দেখে এই জায়গাটায় আসছে। ঠিক তখন কিন্তু পরিবেশ পরিস্থিতিগত কারণে মাঠে বিএনপি এবং জামাত দুইজনই বিএনপি দ্বারা আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হওয়ার কারণে তাদের কিন্তু পলিটিক্যাল অ্যাক্টিভিটিসটা ওই তরুণ ভোটাররা দেখেনি যে তারা কীরকম। কিন্তু তাদের অ্যাক্টিভিটিসটা তারা দেখছে 5 আগস্টের পর থেকে। এই যে 5 আগস্টের পর থেকে দেখে আসছে, তাতে ওই 4 কোটি ভোটার অন্তত এই একটা জিনিস বুঝতে চায় যে জুলাই চেতনাটা ধারণ করছে কারা, এবং এটা তারা বিবেচনায় নেবে। সেটা আপনি আর আমি বলে দেওয়ার কোনো বিষয় নাই, তারা মাঠে ঘাটে থেকে এটা করবে। তো আমার ব্যক্তিগতভাবে যদি আমি যাই, তাহলে আজকে এনসিপির যে রোলটার কারণে আমরা আজকে এই জায়গাটায় আসছি, ছাত্রদের যে রোলটার কারণে এই জায়গাটায় আমরা আসছি, এবং আমরা যত বড় কথা বলি না কেন তারা ছিল টার্নিং পয়েন্টে, এবং গুলি বুকে রাইখা মাথা পাইতে সামনে গেছে, সেই তাদের দিকে এই তরুণ ভোটারগুলার সিংহভাগ ঝুঁকে যাবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ তারা অন্য কাউকে দেখেনি, এক। দ্বিতীয় কথা হইল, ওই যে বললাম একটা নতুন প্রজন্ম, আমরা সবাই হাদি হব, আমরা কিন্তু ওখান থেকে এইটা দেখি নাই। আমাদের মহান নেত্রী, সবার যিনি নেত্রী, ওখান থেকে কিন্তু এই স্লোগানটা আসে নাই যে এক নেতা লোকান্তরে লক্ষ নেতা ঘরে ঘরে। কিন্তু ওখানে মনে হয়েছে এরকম যে একটা আদর্শ নিয়ে লালন করতেছিলেন, সেই আদর্শটা নিয়ে বোধহয় উনি চলে গেলেন, এরকম সেটা শিফট হয়ে গেছে হাদির কাছে। কারণ হাদি দুইজনই যে মূল্যায়ন করছে, জিয়াউর রহমান সাহেবরে এবং বেগম খালেদা জিয়ারে, তার পাশাপাশি ভিতরে ধারণ করছে নজরুলের চেতনা, সব কিছু মিলে দেখেন তার অ্যাকসেপ্টেবিলিটি। কাজে এই যে ভোট, এই ভোটটা তরুণ ভোটগুলা ওইদিকে ঝুঁকার সম্ভাবনা সমূহ, এবং সেক্ষেত্রে নির্বাচন যদি 60% শুদ্ধ হয়, মাঠে হাড্ডি লড়াই হবে, আমি আপনাকে বলে দিচ্ছি। কারণ বাংলাদেশ সেই জায়গায় নেই। 2 নম্বর আরেকটা চ্যালেঞ্জ আছে বাংলাদেশে, সবাই বলে লেভেল প্লেইং ফিল্ড। লেভেল প্লেইং ফিল্ডে আমি 2টা ভাগ করেছি, একটা হলো পলিটিক্যাল লেভেল প্লেইং ফিল্ড, আর একটা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল প্লেইং ফিল্ড। পলিটিক্যাল লেভেল প্লেইং ফিল্ড কীরকম? যেমন ধরেন ওনার দলে একটা জায়গায় 5টা লোক আছে গ্রহণযোগ্য, মিনিমাম 3 জন লোক আছে গ্রহণযোগ্য যে এমপি হতে পারে, এবং 3 জনই আশাবাদী ছিল যে আমি এমপি নমিনেশন পাবো। 3 জনেরই কিন্তু পার্টির চেয়ারম্যানের সাথে মোটামুটি জানাশোনা আছে। কিন্তু যখন একজনে পেয়ে গেল, বাকি 2 জন উপর দিয়ে বলবে আমি দলীয় শৃঙ্খলা মানে নিলাম, সব মেনে নিলাম, কিন্তু একবার এমপি হয়ে গেলে তো ঘাঁটি হয়ে যায়। সুতরাং ওখানে ওই পলিটিক্যাল লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আপনার একটা জটিলতা হবে, কারণ প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা পকেট আছে, আলাদা আলাদা কিছু লোক আছে। সুতরাং এই যে পলিটিক্যাল লেভেল প্লেইং ফিল্ড যখনই নষ্ট হতে যাবে, ঠিক তখনই এইটার সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ যে লেভেল প্লেইং ফিল্ড, তার ডিস্টারবেন্সটা তৈরি হয়ে যায়। অ্যাডমিনিস্ট্রেশনটা কোন দিকে যাবে? উল্টে দিতে পারে। ফলাফল উল্টে দেওয়ার চেয়ে বড় কথা হলো আপনি নির্বাচনী পরিবেশটা খারাপ হয়ে যায় কিনা, নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কিনা, আমি সেটা বলছি। যদি আপনার পলিটিক্যাল লেভেল প্লেইং ফিল্ড না থাকে, এটা তো আপনার নিজস্ব, আপনারা যদি নিজেরা কন্দল করেন, সেখানে ওই প্রশাসন কোথায় যাবে? এটা একটা ফ্যাক্টর। 2 নম্বর আসেন, আপনি এত বড় দল থাকা সত্ত্বেও আপনি ছোট দল থেকে কিছু লোক নিয়ে আপনি তাদেরকে সিট দিচ্ছেন, কি কারণে? আপনি এটা কোনো গণতান্ত্রিক পদ্ধতি হতে পারে না যে আমার কর্মী, আমি তার নেতা বানাবো, আমি তাকে নমিনেশন দিব, আমার দলের লোক তাকে ভোট দিবে। সেখানে আমি জোট বানাইয়া অন্য একটা দলের লোক আইনা আমার ভোটারদেরকে বলতেছি তোমরা ভোট দিবা তাকে। এটা কোন গণতন্ত্র? আপনার আদর্শ কি আর তার আদর্শ কি? আপনি তাকে এমপি বানাচ্ছেন কেন আপনার দলের ভোটার দিয়ে? এটা তো গণতান্ত্রিক পদ্ধতি নয়।
আমি বলছি কোনো গণতন্ত্র এটা পারমিট করে না। জোট আছে আফটার ইলেকশন, নট বিফোর ইলেকশন। সুতরাং আপনি যে এবং নির্বাচন কমিশন যে আইন করছে তাতে অন্য দল থেকে আসলে নমিনেশন আমি দিতে পারবো কিন্তু তার ইয়ে থেকে নিজ দলের তো নিজ দল থেকে যদি সে ইলেকশন করে আপনি নিশ্চিত থাকেন 100% গ্যারান্টি দিলাম পাশ করার কোনো সুযোগ নাই। তারপরে যদি সে পাশ করে আপনি ধরে নেবেন সে ইলেকশন ইঞ্জিনিয়ারিং। সেটা পরে আসতেছি। এইবার আসেন, একটা দল যখন একটা রাজনৈতিক দল রেজিস্ট্রেশন পাইতে কাঠখড় পোড়াইতে হয়, সেও জানে যে মামলা হইতেছে কোর্টে অনেক যে আমার পার্টির রেজিস্ট্রেশন দিচ্ছে। আপনি একটা এমপি হওয়ার জন্য আপনি একটা দল পাইছিলেন, সেই দলটাকে সেই দলের আদর্শ বিকে দিয়ে আপনি আইসে পড়ছেন আমার একটা ধানের শীষ দেন, আমি একটু নির্বাচন করবো। কোন থিওরি এটা? তাকে কেন মানুষ বিশ্বাস করবে? বিশ্বাসঘাতক, যে তার নিজের দলের সাথে বিশ্বাসঘাতকতা করে। আপনার আইডিওলজি ঠিক, আপনি এখন এসে জিয়া রহমান সাহেবের জন্য কাঁদবেন, আপনি বেগম জিয়ার জন্য কাঁদবেন, আর এই দল যদি এটা অ্যাকসেপ্ট করে, বোথ সেম। আপনি গণতন্ত্র এগুলো পারমিট করে না। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। এমপি হওয়ার কারণে কি আদর্শ বিসর্জন দিচ্ছে প্রার্থীরা? এটাকে আমি ওইভাবে দেখছি না। এটা একটা গণতন্ত্রের সৌন্দর্য। যাদের দেখা যাবে বাংলাদেশে যোগ্যতা আছে, বিভিন্ন কারণে এমপি হতে পারছে না, হয় জনপ্রিয়তার কারণে অথবা ছোট দলের কারণে, যেসব কারণে তারা এমপি হতে পারছে না, তারা মনে করে যে বা দলও মনে করে বড় বড় দলগুলি যে যদি সংসদে আসেন দেশ ও জাতির উপকৃত হবে। দল বিলুপ্ত কি গণতন্ত্রের সৌন্দর্যের মধ্যে পড়ে? হতে পারে। আমার এমপি হওয়া দরকার, আমি এমপি হয়ে দেশের জন্য কাজ করবো, জনগণের জন্য কাজ করবো, এটা তো হতেই পারে। এটা অস্বাভাবিক কিছু না। আমি মনে করি এটা গণতন্ত্রের সৌন্দর্য। এবং রাজ্জাকি ভাই যেভাবে বলছেন তাতে একটি মহল খুশি হবে ওনার বক্তব্যে। উনি একেবারেই পলিটিক্যাল লেভেল প্লেয়িং ফিল্ড বলেন বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল প্লেয়িং ফিল্ড একটা দিকে উনি ঠেলে দিচ্ছেন। ওনার বক্তব্যে কিছু দল খুশি হবে এবং আশাবাদী হবে, এটা আমার মনে হচ্ছে। উনি ইনিয়ে বিনিয়ে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যে দলের পক্ষে কথা বলছেন সে দলের খুশি হওয়ার কথা। কিন্তু আমার মনে হচ্ছে যিনি এই যে তরুণ ভোটারদের কথা বলেছেন এবং জুলাই আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন তাদের কথা বলেছেন, জুলাই আন্দোলনের শুধু যে কজনকে আমরা সামনে দেখতে পাচ্ছি এখন এনসিপির নামে যারা করছেন, তারাই যে শুধু জুলাই আন্দোলন করছে এ ধরনের কথা এখন আর জনগণ বিশ্বাস করে না। কারণ এই আন্দোলনের পিছনে আমাদের 17 বছরের ফাউন্ডেশন রয়েছে, আমাদের গুম হয়েছে, অপহরণ হয়েছে, আমাদের এখন পর্যন্ত হিসাবে যে গুম কমিশন যে রিপোর্ট দিয়েছে তাতে এখনও আমাদের সর্বোচ্চ সংখ্যক আমাদের গুম রয়েছে, ফিরে আসে নাই। এবং আমাদের 500 মতো প্রায় অ্যাবাউট 500 লোক নিহত হয়েছে গত আন্দোলনে। সুতরাং একক দাবি করে তরুণরা সব ঝাঁপিয়ে পড়বে ওনাদের দিকে, সেটা আমি ভাবছি না। রাজ্জাকি ভাইয়ের সাথে আমি দ্বিমত পোষণ করছি। আমি এটা বলতে পারি, যদি একটা আসনে কোনো প্রার্থী নাও থাকে, যদি শুধু এনসিপি থাকে, তা তো সে বিজয় হতে পারবে না। কারণ ভোটাররা ভোট দিতে যাবে না, তারা তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে। কেন এমনটি মনে হচ্ছে? এমনটি মনে হয়েছে 5 তারিখের পরে তাদের ক্ষমতার লোভ পেয়েছে। ক্ষমতার লোভে তারা তাদের নীতি আদর্শ সব শেষ করেছে। হাদির কথা বলেছে, হাদির মৃত্যু নিঃসন্দেহে দুঃখজনক এবং আমি এর বিচার চাচ্ছি এবং আশা করি এর সুষ্ঠু বিচার হবে। সে হাদির সাথে তো তারা ছিল না। এবং হাদি হত্যার পরে দেখেন যেভাবে সংবাদ মাধ্যমের উপর হামলা হলো, প্রথম আলোর উপর হামলা হলো, ডেইলি স্টারে হামলা হলো, আপনার উদীচিতে হামলা হলো, তারপর ওই অন্যান্য জায়গায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হলো, তারপরে বলা হলো কি যে আমরা বিপ্লবী সরকার চাচ্ছি, বিপ্লবী সরকার প্রধান হবে মাহমুদুর রহমান, আর অন্য পিনাকি হবে, ইলিয়াস হবে, এরা উপদেষ্টা হবে, কনক স্যারের উপদেষ্টা হবে। অর্থাৎ যেখানে হাদি হত্যার বিচার চাওয়ার কথা, সেখানে ওই যে বারবার রাজাকে বলছে আমরা সবাই হাদি হব, হাদি হত্যার বিচার করবো। আসলে তো সেটা না। ওনারা যাচ্ছিলেন যে এইসব বেচাকার সৃষ্টি করে অন্য কিছু করা যাচ্ছে কিনা। কিন্তু গাজী কামরুল ইসলাম সজল, আপনি বলছিলেন যে এনসিপির বিরুদ্ধে অভিযোগের কারণে তারা জনসমর্থন হারিয়েছে, তাই কি? তাদের উচিত ছিল প্রেসার গ্রুপ হিসেবে কাজ করা। তো অসংখ্য অভিযোগ আমরা শুনেছি, চাঁদাবাজির অভিযোগ শুনেছি, দুর্নীতির অভিযোগ শুনেছি। তাহলে বিএনপি জনসমর্থন কতটা ধরে রাখতে পেরেছে সেই আলোচনা আমরা ফিরতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। সচেতনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, আপনি বলছিলেন আগের অংশে যে কোনো আসনে যদি এনসিপির একক প্রার্থীও থাকে তারপরেও সে বিজয়ী হতে পারবে না, কারণ জনগণ ভোট দিতে যাবে না। এবং এনসিপি তাদের অভিযোগের বিভিন্ন সময় যে অভিযোগগুলো সামনে এসেছে তার কারণে জনসমর্থন হারিয়েছে। কিন্তু বিএনপির বিরুদ্ধেও তো অসংখ্য অভিযোগ রয়েছে, চাঁদাবাজির অভিযোগ রয়েছে, দুর্নীতির অভিযোগ রয়েছে। বিএনপি কি জনসমর্থন ধরে রাখতে পেরেছে? দেখেন, বিএনপি একটি বিশাল মহাসাগরের মতো দল। এই দলে আপনার অভিযোগ যতগুলি আছে পার্সেন্টেজ হিসাব করলে দেখবেন যে সব খুবই ক্ষুদ্র একটা অংশ, এবং সেই ক্ষুদ্র অংশের কর্মকাণ্ডের কারণে দল কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। দল কিন্তু 1 সেকেন্ডও দেরি করে না শাস্তিমূলক ব্যবস্থা নিতে। তদন্ত ছাড়াই, তার বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপিত হলে তদন্ত ছাড়াই কিন্তু আমরা আমাদের দল পানিশমেন্ট দিয়েছে। সেক্ষেত্রে আমরা কিন্তু সর্বোচ্চ পর্যায়ে আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। সুতরাং এই কারণে জনগণও খুশি হয়েছে যে না, এই দলে অন্যায় অবিচার করলে সাথে সাথে বিচার হয় দলের পক্ষ থেকে, যে কারণে দলের একটা আস্থা কিন্তু, জনগণের একটা আস্থা কিন্তু দলের প্রতি চলে আসছে। সে কারণে আমি বলছি যে আমরা আশাবাদী যে জনগণ ভোট দিতে পারলে ইনশাল্লাহ বিপুল ভোটে বিএনপিকে বিজয় করে ইনশাল্লাহ ক্ষমতা আমরা দেখতে পাবো।
জামায়াত এখন পরিশুদ্ধ দল এমন মন্তব্য করেছেন এলডিপি সভাপতি কর্নেল অলি আহমদ। আমি যদি একটু পেছনে ফিরে তাকাই, আমরা দেখেছিলাম একসময় কর্নেল অলি বিএনপি ত্যাগ করেছিলেন জামায়াতের সাথে জোট করার কারণে এবং আওয়ামী লীগের হয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। এই যে নেতাকর্মীদের বাক পরিবর্তন, এর পেছনে কি কারণ থাকতে পারে বলে মনে করেন? কর্নেল অলি আহমেদ মুরব্বী মানুষ, ওনার সম্পর্কে বেশি কিছু বলাটাও আমার কাছে দৃষ্টিকটু মনে হচ্ছে উনি আসলে বয়স হয়ে গেছে, আর ওনার নিজের সন্তানকেও একটা সংসদে রেখে যেতে চাচ্ছেন বা এই রাজনীতিতে রেখে যেতে চাচ্ছেন, সে কারণে বিএনপির কাছে সুযোগ না পেয়ে উনি শেষ বয়স ওনার মতো একজন মুক্তিযোদ্ধা ওনার নীতিবোধকে হারিয়েছেন। আমি সেই দৃষ্টিতে দেখি, এর চেয়ে বেশি কিছু ওনার সম্পর্কে বলতে চাচ্ছি না আমি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। যেমনটি আজ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ইসির সাথে বৈঠকের পর জানালেন যে আমরা চাই না জাতীয় পার্টি নির্বাচনে থাকুক। এর আগে এনসিপির আরেক নেতা আক্তারও কিন্তু বলেছেন যে জাপাকে নির্বাচনে আনা এজেন্সির খেলা। এখনো কি খেলা এজেন্সির হাতে রয়েছে নির্বাচন কেন্দ্রে? হ্যাঁ, থাকতে পারে, কারণ আসিফ মাহমুদরা তো দীর্ঘ প্রায় 15 মাস উপদেষ্টা ছিলেন। কাজেই ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন কিংবা রাষ্ট্রযন্ত্র কিভাবে কাজ করে সেটা হাতে কলমে সে যে এক্সপিরিয়েন্সটা নিয়ে আসছে সেটা আমার নাই, এবং তার আলোকে যদি সে বলতেই পারে এবং তার কাছে হয়তো ধারণা তার আছে, সেটাকে আমি ডিনাই করছি না কিংবা এটা সঠিক নয় তাও বলছি না, হতে পারে তার কাছে ইনফরমেশন আছে। বাট জাতীয় পার্টি তো ফ্যাসিজমের দলটাকে পক্ষপাতিত্ব করছে, তাকে শেল্টার দিচ্ছে, অর্থাৎ তাকে বিরোধী দল হিসেবে তাকে টিকায় রাখছে, সেই হিসেবে সে অপরাধী, কোনো সন্দেহ নাই। এখন সেটা রাষ্ট্র নির্বাচন কমিটি কীভাবে সিদ্ধান্ত নিবে সেটা নির্বাচনের ব্যাপার। আমি কয়েকটা কথা বলে শেষ করে দিচ্ছি যে নির্বাচনটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। কেন আমি বলি, যে যত কথাই বলুক, উনি বললেন না যে এনসিপি কোনো প্রতিনিধি না থাকলেও পাশ করবে না, ভোটাররা ভোট দিতে যাবে না। আজকে যে কায়দায় নির্বাচনটা হতে যাচ্ছে তাতে দলের বাইরে কিছু ভোটার আছে, 30%, 35% তাই, যারা দল করে না, এই ভোটাররা ভোট দিতে যাবে না। এবং তারা যদি ভোট দিতে যায় তাহলে তারা দেখবে, ভোট দিতে যদি যায় তাহলে তারা জুলাই চেতনা যারা পক্ষে যারা ছিল তাদেরকে ভোট দিবে, এটা আমার ধারণা। 1 নম্বর। 2 নম্বর আসেন, জুলাই আন্দোলনে 1400 ছেলেপেলে মারা গেছে এবং 30-40 হাজার আহত হয়েছে। তাদের বাপ দাদা কিংবা তাদের বাপ চাচা যারাই থাকুন না কেন, তারাও তো ভোটার। তারা যদি একটা দলে বিলং করেও যে আমি এই দলে আসি কিন্তু আমার নাতি মারা গেছে, আমার ছেলে আহত হয়েছে, আমি এই দলে বিলং করি, যদি দেখি যে এই দলটা ফেসিস্ট দলের পক্ষপাতিত্ব ডাইরেক্ট ইনডাইরেক্ট করে, আমি নিশ্চিত করে বলে দিতে পারি সে প্রকাশ করবে না, কিন্তু সে ওই দলকে ভোট দিবে না, কারণ তার সন্তান হারার ব্যথাটা সে বোঝে। 3 নম্বর আসেন, শুদ্ধ নির্বাচন যদি হয়, শুদ্ধ নির্বাচন 60% যদি হয়, মাঠে হাড্ডি লড়াই হবে, সেক্ষেত্রে কোনো একটা দল সিঙ্গেল মেজরিটি পাবে। কিন্তু নির্বাচনী ফলাফল যদি 2/3 মেজরিটি কোনো দলের পক্ষে যায়, সেটা নির্বাচনী ইঞ্জিনিয়ারিং ছাড়া সম্ভব হবে না, এটা আমার ধারণা। কারণ আমরা মাঠে চলি, মাঠে দেখি, তরুণ ভোটারদের মানসিকতা দেখি, সবার অবস্থা দেখি, এবং সে কারণে বললাম যে ভোট যদি শুদ্ধ হয়, কোনো একটা দল সিঙ্গেল মেজরিটি পাইয়ে পার্লামেন্ট গঠন, সংসদ সরকার গঠন করতে পারবে, কোনো সন্দেহ নাই। এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে, যেমন ধরেন মাদ্রাসার ছাত্র যাত্রাবাড়িতে যে আন্দোলন হয়েছে, টোটাল মাদ্রাসার ছাত্ররা করেছে, সেখানে বহু ছাত্র মারাও গেছে। এই ভোট নিশ্চয়ই জুলাই চেতনার পক্ষে থাকবে, জুলাই চেতনা লালন যারা করে তাদের পক্ষে থাকবে, এবং সেটা বিবেচনায় নেবে তারা। যদি বলেন বড় দলের কাছে বড় ভোট যাবে, যেতে পারে, নট আনলাইকলি। বাট প্রশ্ন হচ্ছে যে বড় দলের কাছে ভোট যাবে কি যাবে না, 15 মাসের যে জাজমেন্ট, সেই জাজমেন্টটা নেওয়া হবে। এই 15 মাসে মাঠে যে অ্যাক্টিভিটিসটা হয়েছে 15, 16, 17 মাসে, সেটা বিবেচনায় নিলে কঠিন হাড্ডাহাড্ডি লড়াই হবে। তারপরে কোনো দল, সে এনসিপি হোক, বিএনপি হোক, আর জামাত হোক, যে কোনো দল 2/3 মেজরিটি যে কোনো দলের পাইতে হইলে ইঞ্জিনিয়ারিং করতে হবে, ইঞ্জিনিয়ারিং ছাড়া পাবে বলে আমার কাছে মনে হয় না। নির্বাচনী সন্দেহ ছড়ানোদের নজরদারিতে রেখেছে সরকার, এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কারা নির্বাচন নিয়ে সন্দেহ তৈরি করছে, কারা নজরদারিতে? না, নির্বাচন নিয়ে সন্দেহ তো হতেই পারে নানান কারণে। এই যে আমি বললাম যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। আপনি দেখেন যে বিএনপির সাথে জোট করছে যে দলগুলা, আপনি তাদের কয়টা ভোট আছে? আর এনসিপির সাথে যারা জোট করছে তাদের ওখানে কিন্তু গিয়ে দেখবেন অনেক ভোটের লোক আছে। এর মানে কোটি কোটি ভোটার আমি তা বলছি না। এখানে ফ্যাক্টর হবে দলবিহীন ভোটগুলো, যারা দলের সাথে সম্পৃক্ত সেই ভোটগুলো, আর এই যে 15 বছরে 16 বছরে যে 4 কোটি ভোটার তৈরি হয়েছে, তরুণ ভোটার, এগুলো ফ্যাক্টর হবে, বিশাল ফ্যাক্টর হবে। এবং তারা এখন আজকে তাদের বয়স 33, 34, 35-এর কোঠায়, দে আর ম্যাচিউরড এনাফ, তারা হাতে কলমে 15টা বছর দেখছে, এবং জুলাই আগস্টের অভ্যুত্থানের পর বাকি 15 মাস দেখছে। লড়াই হাড্ডাহাড্ডি হবে। সুতরাং এখানে আমি আবারও বলছি, হাড্ডাহাড্ডি লড়াই হবে শুদ্ধ নির্বাচন হইলে। আর যদি 2/3 মেজরিটি পেতে হয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতেই হবে। সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, উস্কানি ও মব নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের কোনো পদক্ষেপ নেই। আমরা জানি যে গণঅভ্যুত্থানের পর থেকে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে নানা অভিযোগের কথা আমরা শুনেছি, এবং সন্তোষজনক পরিবর্তন আমরা দেখিনি। নির্বাচনের আগে এটি বড় সংকট তৈরি করবে কিনা? আচ্ছা, এই যে সরকারের কোনো মানে কি বলে, মবের ক্ষেত্রে সরকারের কোনো উদ্যোগ নেই, মবক্রেসির বিরুদ্ধে কোনো উদ্যোগ নেই, এই যে কথাগুলো আমরা বলতেছি, আপনি বলেন তো যে শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতো, যিনি ক্ষমতায় থাকাকালীন জিয়াউর রহমান সাহেবের কবর তুলে নিতে চাইছিল, আপনারা হয়তো নিশ্চয়ই জানেন।
আবার সেখানে এত সুন্দর একটা জানাজা হইলো, লক্ষ লক্ষ লোক আসলো, সেখানে কি সরকারের রোল ছিল না? এখন বলবেন সরকারের রোল থাকলে সরকার অন্যটা পারে, এইটা পারে না কেন? এখানে সরকারের সাথে সেনাবাহিনী ঐক্যমত্য ছিল। সরকারের সাথে সেনাবাহিনী যেখানে ঐক্যমত্য হয়েছে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব অ্যাক্টিভলি কাজ করে। আর যেখানে সরকারকে কোঅপারেট করে না আইন শৃঙ্খলা পরিস্থিতি বা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ যারা, তারা সেখানে সরকার ব্যর্থ হয়। তার মানে আলটিমেটলি আপনি এইরকম একটা সিচুয়েশনে পলিটিক্যাল স্টেক হোল্ডার যদি এই মুহূর্তে বিএনপির বড় ধরি, বিএনপি, জামাত, এনসিপি তিনই মিলে একটা স্টেক হোল্ডার, আবার সরকার একটা স্টেক হোল্ডার, আর্মি একটা স্টেক হোল্ডার, 3 স্টেক হোল্ডার ঐক্যমত্যে আসছে বলে আমরা ফেব্রুয়ারি নির্বাচনের দিকে যাচ্ছি। আর এই